আজকের দিনে নৈহাটির বড়মাকে চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। অনেক মানুষ আছেন আমাদের মধ্যে যারা হয়তো নৈহাটির বড়মায়ের মন্দিরে গিয়ে তাকে পুজো দিয়েছেন, তাকে প্রত্যক্ষ করেছেন, তাকে ভালোবেসেছেন। আবার হয়তো এরকমও অনেক মানুষ আছেন যারা হয়তো এখনও মায়ের দুয়ারে গিয়ে উঠতে পারেননি, কিন্তু বাড়ি থেকেই মন থেকেই মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করেন। মায়ের এই করুণা যে কতটা অপার, কতটা অপরিসীম, সেটা হয়তো আমাদের এই মনুষ্য মস্তিষ্কে আমরা সবসময় বুঝতেও পারি না, কখনো কখনো টেরও পাই না। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো না, সেই ঘটনাটা আমি নিজে যখন পড়েছিলাম, বিশ্বাস করুন আমি নিজে স্তব্ধ হয়ে গেছিলাম কিছুটা সময়ের জন্য। যে এতটাও করুণা মা কাউকে করতে পারেন, বা এরকম ঘটনাও কিন্তু মানুষের জীবনে যে ঘটতে পারে। এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে থাকেন না, তিনি কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন, এবং সেখান থেকেই উনি কিন্তু এই ঘটনাটা আজকের পাঠিয়েছেন। পুরো ঘটনাটা আমি সকলকে বলবো প্লিজ শুনুন। আপনারা বুঝতে পারবেন যে সত্যিকারের মন থেকে যদি মাকে ডাকা যায় এবং মানুষ যদি নিজে ভালো হয়, সৎ হয়, ভগবান কিন্তু তার সাথে সব সময় থাকে। এবং এরকমই একটা সম্পূর্ণ অসম্ভব জিনিস কিন্তু সম্ভব হয়েছিল, সেটা কিন্তু আপনারা এই ঘটনায় শুনতে পারবেন। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেককে বলবো প্লিজ আপনারা পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আপনাদের ভীষণ ভালো লাগবে, একটা দারুণ পজিটিভিটি পাবেন, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে দিতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা মৌমিতা উত্তরপ্রদেশ থেকে লিখে পাঠিয়েছেন। মৌমিতাদি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন যে ওনার বিয়ে হয়েছে 17 বছর, এবং এই 17 বছরের মধ্যে বিয়ের 6-7 মাস পরেই কিন্তু প্রায় 16.5 বছর উনি কিন্তু ইউপিতে থাকেন। ইউপির দু একটা জায়গায় উনি প্রথম ওনার একটা জায়গায় ভাড়া থাকতেন, তারপরে ওনারা নিজস্ব ফ্ল্যাট কিনে সেখানে সেটেল হয়েছেন ওনার স্বামীর কর্মসূত্রে। ওনার 2 ছেলে মেয়ে রয়েছে। এবং মৌমিতাদি যেটা নিজের সম্পর্কে লিখেছে, উনি ভীষণই একজন অ্যাক্টিভ মানুষ। ঘরের সমস্ত কাজকর্ম উনি নিজেই করতে ভালোবাসেন, এবং বাকি যেটুকু সময় থাকে সেইটুকু সময় উনি খুব ভালো গান করেন। তো ওখানে আশেপাশে ফ্ল্যাটে আরও অনেক বাচ্চা আছে, তাদেরকে উনি গান শেখান। এবার এই মৌমিতাদি যেটা লিখেছেন যে মোটামুটি ওনার যখন বিয়ে হয়, বিয়েটা ওনার অনেক কম বয়সে হয়ে গেছিলো, 18 বছর কমপ্লিট হয়েছে আর ওনার বিয়ে হয়ে গেছে। তো বিয়ের কিছুদিন পরেই, মানে খুবই আনফর্চুনেটলি, ওনার বাবা মা পরপর মারা যান। এবং ওনাদের একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, এবং সেই জয়েন্ট ফ্যামিলিতে ওনার মা বাবা থাকতো, ওনার কাকা জ্যাঠা সবাই একসাথেই থাকতো। এবার ওনার মা বাবার মৃত্যুর 1.5-2 বছরের মধ্যে পুরনো যে বাড়ি ছিল সেই পুরনো বাড়ি ভেঙে প্রমোটারকে দেয়া হয় এবং সেখানে একটা ফ্ল্যাট হয়ে যায়। মানে ওয়েস্ট বেঙ্গলের বাড়ির কথা আমি বলছি। ওনার তো ওয়েস্ট বেঙ্গলই উনি থাকতেন, তো সেখান থেকেই ওনার বিয়ে হয় উত্তরপ্রদেশে এবং উনি ওখানে সেটেল হয়ে যান। এবং কিছুদিনের মধ্যে ওনার বাবা মা মারা যায়, এবং তার কিছুদিনের মধ্যে ওনাদের ওই পৈতৃক যে বাড়ি ছিল সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যায়। এবার ওনাদের যে বাকি মৌমিতাদিদের বাপের বাড়ির দিকে যে আত্মীয় স্বজন ছিল, তো তারা সবাই মৌমিতাদিকে বলে যে ফ্ল্যাট হচ্ছে, তো মৌমিতাদি যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান, তো সেই আর কি সম্পত্তির ভাগিদার হিসেবে উনি একটা ফ্ল্যাট পাবেন। এবার যাই হোক, সেখানটা ফ্ল্যাট হয় এবং উনি একটা ফ্ল্যাট পান ওনাদের ওই পৈতৃক বাড়ির উপরে যে ফ্ল্যাটটা হলো সেখানে।
এবার ব্যাপার হচ্ছে, যেটা মৌমিতাদি লিখেছেন, যেহেতু ওই বাড়িতে ওনার প্রচুর স্মৃতি, ছোট থেকে বড় হয়েছে, সবাই একসাথে, সমস্ত কাজিনরা খেলাধুলো করতো, সবাই বাবা মা কাকা জ্যাঠা সবাই মিলে একসাথে থাকা হতো, মানে সেই একটা অন্য রকমের আনন্দ মজা ছিল। এবং হঠাৎ করেই ওনার বাবা মায়ের মৃত্যুর পরও হঠাৎ করেই ওনার জ্যাঠা জেঠিও খুব অসুস্থ হয়ে পড়ে। এবারে ব্যাপারটা যেটা হয় যে ওইখানে ফ্ল্যাট পেলেও মৌমিতাদি না ওখানে গিয়ে খুব একটা থাকতে পারতো না, কারণ ওনার সেই পুরোনো দিনের স্মৃতিটা খুব মনে পড়তো। সেই পুরোনো বাড়ি, বড় বাড়ি, সেখানে সবাই মিলে একসাথে গল্প আড্ডা করা, বাবা কাকা জ্যাঠা, তারপরে জেঠিরা কাকিরা সবাই মিলে একটা গল্প আড্ডা, এগুলোকে উনি খুব মিস করতেন। এবং সেই সব করতে করতে উনি এখানে আসাটা না খুব কমিয়ে দিলেন, মানে ওয়েস্ট বেঙ্গল উনি খুব কম আসতেন। আর ওনার হাজবেন্ডের বাড়ির লোকেরা, মানে তার বাবা মা আরও নিকট যত আত্মীয় স্বজন ছিল, তারা প্রত্যেকে ওই দিল্লি গুড়গাঁও ওই সাইডে সেটেল। তো প্রথমে উনি বছরে একবার করে আসতেন, তারপরে দু বছরে একবার করে, তারপর থেকে খুবই ইরেগুলার হয়ে যায়, মানে 3 বছর 4 বছর অন্তর হয়তো একবার এলেন এরকম। আর উনি ওই ফ্ল্যাটটার প্রতি ওনার এতটা মায়া ছিল যে ওই ফ্ল্যাটটাকে উনি অনেকবার ভেবেছিলেন যে বেচে দেবেন, কিন্তু ওই ফ্ল্যাটটা উনি বেচতেও পারেনি। যে যাই হোক, ওই ভিটের উপরে একটা ছোট ফ্ল্যাট আছে, সেটা তো তবু তো একটা স্মৃতি, কিন্তু উনি এসে থাকতে পারতেন, ওনার খুব খারাপ লাগতো। যাই হোক, তো এরকম করে দিনের পর দিন কেটে যায়। এবার আমি ঘটনাটা বলছি আজ থেকে 2 বছর আগের। এবার হঠাৎ করেই 2 বছর আগে উনি, মানে উনি যে ইউপিতে থাকেন সেখানের ফ্ল্যাটে উনি সমস্ত কাজ নিজেই করতেন। কিন্তু একদিন না ওনার কি হলো, সকালবেলা উঠে না ওনার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করা শুরু হলো। যাই হোক, উনি ভাবলেন যে কোনোভাবে হয়তো টান লেগে গেছে পায়ে, বা কিছু একটা ভাবে উনি চোট পেয়েছেন। তো উনি ডাক্তার দেখাতে চান। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সামান্য কিছু ওষুধ দিয়েছেন এবং বলেছে যে কিছুদিন খান, ঠিক হয়ে যাবে। উনি ওষুধ খেয়েছেন, কিন্তু কিছু ঠিক হয়নি। এবার তারপরে আরও এই ডাক্তার ওই ডাক্তার দেখানো হয়, ফিজিওথেরাপি করা হয়। তো তারপরে জানা গেল যে ওনার কোনো খুব বিশাল যে সিরিয়াস প্রবলেম সেটা নয়, কিন্তু ওই বাতের একটা, আর্থ্রাইটিসের একটা ওনার অ্যাটাক হয়েছে আর কি পায়ে। তো ওনাকে বলা হয়েছে যে আপনি ব্যথা করলে রেস্ট নেবেন, কিন্তু আপনাকে ব্যায়ামও করতে হবে, অ্যাক্টিভও থাকতে হবে, আবার রেস্টও নিতে হবে, মানে খুব বেশি কাজ একসাথে করা যাবে না। এবার পুরো বাড়ি উনি যেটা লিখেছেন যে ওনার 4 BHK ফ্ল্যাট, তো সেই বাড়ি পরিষ্কার করা, সব কিছু ঠিকঠাক করা উনি নিজেই করতেন। তো সেগুলো বন্ধ হয়ে গেল, তো উনি তখন কাজের লোক খোঁজ করতে লাগলেন। এবার ওইখানেই অদ্ভুতভাবে উনি প্রথমে একটি কাজের লোক পান, কিন্তু সেই কাজের লোক 2 মাস কাজ করার পরে সে বলে যে সে আজকে ইউপিরই, তো সে বলে যে সে গ্রামে চলে যাবে। তো সে 2 মাস কাজ করে কাজ ছেড়ে দিয়ে চলে গেল। এর কিছুদিন পরে হঠাৎ করেই উনি একজন বাঙালি মানে মাসির সন্ধান পান, যিনি আর কি ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে দেবে। এবার ওনারা ইউপির যে জায়গাটায় থাকেন সেই জায়গায় কিন্তু মানে এই ধরনের কাজ যারা করে তাদের বেশ ভালোই রেট। এবার এই মহিলা যিনি এলেন, তিনি একে বাঙালি, তো মানে মৌমিতাদির বেশ ভালো লাগলো যে একটা বাঙালি লোক, একটু বাংলায় কথা বলতে পারবো। তো ওনাকে কাজে রাখা হলো এবং তার ফিসটাও খুব আর কি রিজনেবল। তো মানে তার আর কি কাজের খুব দরকার। এবার সে তখন বলেছে যে আমাকে 2 পয়সা কম দেবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমাকে একটু রাতের জন্য কিছু যদি দিয়ে দেন, একটু ভাত ডাল তরকারি হলেও হবে বা একটা রুটি সবজি হলেও হবে, কিন্তু যদি আমাকে একটু দিয়ে দেন আমার খুব সুবিধা হয়। মানে টাকার থেকেও আমার রাতের খাবারটা, আমাকে যদি 2 পয়সা কম দিয়ে যদি একটু রাতের খাবার আমায় দিয়ে দেন, তাহলে আমার পক্ষে সব থেকে ভালো হয়। এবারে এই কথাটা যখন উনি শোনেন, মৌমিতাদির না খুব খারাপ লাগে। উনি বলেন যে না না, ঠিক আছে, তোমাকে আমি খাবার দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। এইবারে মৌমিতাদির বাড়িতে সেই ভদ্রমহিলা কাজ করা শুরু করেন। ভদ্রমহিলার বয়স হবে ওই 42-43 এরকম বয়স তার, 43-44 এরকম হবে, এবং ভীষণই শীর্ণকায়, মানে কাজ খুব ফাস্ট করতে পারে না, কিন্তু খুব ধরে ধরে কাজ করে। মানে একটা ঘর পরিষ্কার করতে একটু হয়তো সময় লাগে, কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে উনি পরিষ্কার করেন। তো এই কাজ দেখে তো মৌমিতাদির খুব ভালো লাগলো, কারণ উনি নিজে ঠিক এইভাবেই কাজ করতেন। তো উনি ভাবলেন যে বাহ, একটা ভালো মাসি পাওয়া গেল, তো ইনি তাহলে কাজটা করবেন। এবার উনি রোজ আসতেন, কাজকর্ম করে দিতেন, কোনো ডিমান্ড ছিল না, শুধু ওই একটাই, ওনাকে 1 কাপ চা দিতে হবে, মানে একটা চা, আর ওই রাতের জন্য কিছু একটু খাবার ওনাকে দিয়ে দিলেই হবে। কারণ উনি দিনের বেলা বাড়ি বাড়ি ঘুরে কাজ করে, দিনের বেলা অতটা ওনার মানে খিদে পায় না, কিন্তু রাতের বেলা উনি যখন নাকি যেখানে থাকে সেখানে গিয়ে উনি খুব মানে টায়ার্ড হয়ে যান সারাদিন কাজ করার পরে, তো ওই খাবারটুকু উনি খায়। আর অন্য একটা বাড়ি থেকে ওই দুপুরবেলা সামান্য ওনাকে খাবার দেয়, সেইটা দিয়ে ওনার দুপুরের খাওয়াটা হয়ে যায়। এবার মোটামুটি
উনি কাজ করা শুরু করলেন। এবার প্রথম যখন কেউ কাজে আসে তার সাথে আর খুব বেশি কথা বলা যায় না, তো আস্তে আস্তে যখন মৌমিতাদি ওই ভদ্রমহিলার সাথে মানে বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেল, তো তখন বলছে যে আচ্ছা তুমি এত দূরে কি করে এলে। তো তখন উনি বলছেন যে আসলে আমি তো মুর্শিদাবাদের, তো সেখান থেকেই আমি মানে অনেক রকমের কাজকর্ম করেছি। তো তারপরে আমাকে একজন আর কি, তারা ডাক্তার ছিল, তো তারা এখানে সেটেল করে, তো ওনাকে নিয়ে এসেছিল, মুর্শিদাবাদ থেকেই নিয়ে আসে। কিন্তু ঘটনা যেটা ঘটে, ওই ডাক্তারবাবুর মানে বয়স্ক ছিল, ওনারা বয়স্ক দম্পতি, তো তাদের কিছু একটা সমস্যার জন্য তারা তাদের ছেলের কাছে মুম্বাইতে চলে যায়। এবং মুম্বাইতে যখন চলে যায় তখন আর কি ওনাকে বলে যে তুমি কি আমার সাথে মুম্বাইতে যাবে। এবার উনি এখানে তার আগে 2-2.5 বছর ধরে রয়েছে। এবার উনি তখন দেখছে যে এখানে উনি এতদিন ধরে রয়েছে আর মুম্বাইটা উনি চেনেনও না, নতুন করে আবার সেই জায়গা জানা চেনা। আর এখানে আরও 1-2 জন ওনার পরিচিত আছে, ওই মাসি, বাঙালি মাসি যিনি, তার আরও 1-2 জন পরিচিত আছে। তো উনি তখন বলেন যে না, আমি এই জায়গাটা মোটামুটি চিনে গেছি, জেনে গেছি, আমার 2 জন পরিচিতও আছে, মুম্বাই গেলে একদম একা হয়ে যাবে। তো উনি তখন বলেন যে আমি মুম্বাই যাব না। তো তখন উনি বলেন যে ঠিক আছে, তাহলে আমি 1 মাস পরে আমরা বেরিয়ে যাবো, তুমি কাজ খুঁজে নাও। তো সেই করেই উনি কাজ খুঁজছিলেন। তো ব্যাপারটা বোঝা গেল। এবার মৌমিতাদি মনে মনে ওনাকে দেখে ভাবতেন যে মানে উনি জিজ্ঞেস করতে পারতেন না এই কথাটা যে উনি আদৌ বিবাহিত না অবিবাহিত। মানে মৌমিতাদির এটা মনে মনে খুব মানে প্রশ্ন আসতো যে মানুষটা এভাবে এখানে কাজ করে, যথেষ্ট বয়সও হয়েছে, তো উনি আদৌ কি বিবাহিত, ওনার কি ছেলে মেয়ে আছে। তো কোনোদিন না জিজ্ঞেস করতে পারতো না। আর একদিন একটু ঘুরিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু সে এড়িয়ে যায়। তো মৌমিতাদি ভাবে যে ঠিক আছে, কারণ এটা তো খুব পার্সোনাল ব্যাপার, এগুলো হয়তো উনি কথা বলতে চাইছেন এই বিষয়ে, তো উনি আর জিজ্ঞেস করেনি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে মৌমিতাদি নৈহাটির বড় মায়ের অনেক ফেসবুকে কথা শুনেছেন, ইভেন আমাদের ইউটিউবে নৈহাটির বড় মাকে নিয়ে যে 2-3টে ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো উনি শোনেন, ওনার ভীষণ ভালো লাগে। উনি যেটা জানিয়েছেন যে আজ প্রায় 1.5 বছর ধরে উনি আমাদের চ্যানেলের ঘটনা শোনেন। এবার এই সময়টা 1.5-2 বছরে উনি আমাদের চ্যানেলে অনেক ঘটনা শুনেছেন, অনেক কিছু ওনার ভালো লেগেছে। তো এই নৈহাটির বড় মায়ের ঘটনাগুলো শুনে না ওনার মনে খুব ইচ্ছে হয় যে উনি বড় মায়ের কাছে যাবেন। এবার ওই যে বললাম যে ওয়েস্ট বেঙ্গলে ওনাদের ফ্ল্যাট রয়েছে, এবার তো উনি ভাবলেন যে ঠিক আছে, বহুদিন ফ্ল্যাটেও যাওয়া হয় না, ওখানে ওনাদের আত্মীয় স্বজনও রয়েছে, তাদের সাথেও দেখা করা হয় না, তো উনি ভাবলেন যে উনি চলে যাবেন। তো উনি ওয়েস্ট বেঙ্গলে আসবেন এবং তখন তিনি নৈহাটির বড় মায়ের কাছেও দর্শন করবেন মাকে। এবার সেই অনুযায়ী টিকিট কাটলেন উনি। অদ্ভুত বিষয়, মানে যেদিন টিকিট কাটা হয়েছে মানে সমস্ত কিছু ঠিকঠাক, ওনারা 4জনেই আসবেন, মানে ছুটি ফুটি সমস্ত নেওয়া আছে, সব কিছু ঠিক আছে। হঠাৎ করেই কিন্তু ওনার ছেলের স্কুলে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ে গেল, মানে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা তখন হওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই পরীক্ষাটা ডেট পড়ে যায়। তো মানে যেদিন বেরোবে ঠিক তার আগের দিন শুনছে। এবার ওদের তো মাথায় হাত, কি করবে। এবার ওনার ছেলে বলল যে না, এই অবস্থায় আমি তো যেতে পারবো না। সত্যি কথাই, যদি তাড়াতাড়ি চলেও আসে, একটা পরীক্ষা হবে, সেটা একটা প্রস্তুতি আছে, তো ক্যান্সেল হয়ে গেল, যাওয়া হলো না। দেখুন, অনেক সময় আমরা শুনি না, অনেকে বলে থাকেন যে ভগবানের এই জায়গাগুলোয় যাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে ভগবান না চাইলে, তিনি না টানলে বা সময় না হলে মানুষ কিন্তু সেখানে যেতে পারে না। আমার মনে হয় সেটা সব জায়গাতেই, শুধুমাত্র ঠাকুরের জায়গা তো বটেই, কিন্তু যে কোনো জায়গাতেই দেখবেন একটা নির্দিষ্ট সময় হলেই কিন্তু সেই কাজটা আপনার হবে, তার আগে বা তার পরে কিন্তু হয় না। যাই হোক, তো ওনার একটু মনটা খারাপ হয়ে যায় মৌমিতাদির, যে এত প্ল্যান করলাম, হবে না। যাই হোক, এরপরে আবার 3-4 মাস পরে আবার ওনারা টিকিট কাটলেন। সমস্ত কিছু নির্ঘণ্ট দেখে ঠেকে, ছেলে মেয়ের পরীক্ষা আছে কিনা, এই আছে কিনা, ওই আছে কিনা, কোনো ক্লাস আছে কিনা, ওনার হাজব্যান্ডেরও অফিসের সমস্ত বিষয় টিষয় দেখে একটা টিকিট করা হলো। অদ্ভুতভাবে সেইবারও কিন্তু ঠিক বেরোনো 2-3 দিন আগে ওনার হাজব্যান্ডের অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং চলে এলো। মানে এই মিটিংটা বহুদিন থেকেই পোস্টপোন হচ্ছিল, হতে 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 সবাই ভেবেছিল যে মিটিংটা হয়তো অন্য কোনো মাসে একটা হবে, সেটা একটা মানে বাইরে থেকে কোনো ক্লায়েন্ট আসবে, তার সাথে একটা মিটিং আছে। এবার হঠাৎ করেই সেই ক্লায়েন্ট জানিয়েছে যে তারা আসছে, তো সেই জন্য মিটিংটা হঠাৎ করে শিডিউল হয়েছে। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট মিটিং, এবং ওই মিটিংয়ের
মানে মেন রিপ্রেজেন্টই করবে হচ্ছে ওনার হাজব্যান্ড। তো বুঝতেই পারছেন কাজকর্মের ব্যাপার, তো টিকিট ক্যান্সেল করতে হলো। এবার মমিতাদির না খুব মনে মনে দুঃখ হলো যে এত এত মানে উনি ভিডিও দেখছেন ফেসবুক হোয়াটসঅ্যাপে, তারপরে কেউ হয়তো গিয়ে ছবি পাঠিয়েছে বা কেউ ছবি আপলোড করেছে, উনি এগুলো দেখছেন যে প্রতিদিন কত কত মানুষ বড় মায়ের কাছে যাচ্ছে, কত মানুষ দেখা পাচ্ছে, কিন্তু আমি কেন পাচ্ছি না, এই নিয়ে দুবার আমাদের টিকিট ক্যান্সেল করতে হলো। বিষয়টা খুবই খারাপ লাগলো। এবং উনি না উনি মানে মায়ের একটা ছবি ওনার মোবাইলে ছিল, তো মায়ের ছবির দিকে তাকিয়ে না উনি মানে কেঁদে ফেলেছেন যে মা, আমি তোমার কাছে যেতে চাইছি, তুমি কেন আমাকে তোমার কাছে টানছো না? আমি পুরো পরিবার নিয়ে যাব ঠিক করেছি। আর তার আগে উনি বেশ 2-3 বছর, তার আগে করোনা ছিল, তো এই সমস্ত করে ওনার প্রায় 3-4 বছর ওয়েস্ট বেঙ্গলে আসা হয়নি। তো সেটা থেকেও উনি একটা এক্সাইটমেন্ট ওনার মধ্যে কাজ করছিল যে এতদিন পরে উনি যাবেন, ওনার নিজেদের লোকেদের সাথেও দেখাশোনা হবে, সেই ফ্ল্যাটে উনি যাবেন। কিন্তু এই পরপর দুবার টিকিট ক্যান্সেল হওয়াতে উনি না খুব মূর্ছে গেলেন, খুব খারাপ লাগলো ওনার। যাই হোক, কিছু করার নেই। তো এরপরে মমিতাদির হাজবেন্ড বলল যে দেখো, আহ, আমি একটা কাজ করি, আমরা আগে থেকে তো টিকিট কেটে রাখছি, ট্রেনের কোনো দরকার নেই, আমরা এখন কিছুদিন থাক, এরপরে আমরা সাডেন প্ল্যান করে বেরিয়ে যাব, যদি ট্রেনে তৎকালে টিকিট পাবো, নাহলে আমরা ফ্লাইটে করে বেরিয়ে যাব। তো মমিতাদি বললেন যে হ্যাঁ এটাই ঠিক হবে, এটাই করাই বেটার। এইবারে ব্যাপারটা যেটা হলো যে ওই সময়টায় এই যে বাঙালি মাসি মমিতাদির বাড়িতে কাজ করতো ইউপিতে, তো সেই মাসি না একদিন মানে ওনার মমিতাদির ছেলের জন্মদিন। এবার জন্মদিন তো বাড়িতে একটু লোকজন আসবে, একটু প্রস্তুতি হচ্ছে, তো ওনাকেও বলেছে যে মমিতাদি মাসিকেও বলে যে তুমিও বিকেলবেলা চলে এসো সন্ধ্যের দিকে, একটু রান্নাবাড়ি করব। তো তখন উনি বলছেন যে না, আমি তো একটা অন্যদিকে কাজে যাই, আমি ওদিক থেকে এই জায়গাটা অনেক দূর হয়ে যায়। তখন মমিতাদি বলছে না, তোমাকে আসতেই হবে, তুমি একটু এসো, ভালো লাগবে আমাদের। আর ওই মাসি ভীষণ ভালো ছিলেন। তো মাসি বললো ঠিক আছে, আমি আসবো। এবার যাই হোক, ঘরোয়া একটা ছোট করে জন্মদিনে অনুষ্ঠান, ছেলের বন্ধু বান্ধব আসবে, আশেপাশে দু একটা লোককে বলা হয়েছে, একদম আশেপাশে যে দু একটা আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলা হয়েছে, তো মোটামুটি একটা ছোটোখাটো বাড়িতে পার্টি। এবার সমস্ত উনি এসেছেন, এসে না মানে সে বলছে যে আমাকে কি করতে হবে বলো। তো মমিতাদি বলছে না না, কিছু করতে হবে না, খাবার দাবার তো সব বাইরে থেকেই এসছে, তুমি এমনি, তোমাকে আমরা এমনিই ডেকেছি, আমার ছেলের আজকে জন্মদিন। তো উনি মানে এত গরিব মানুষ, তিনি লোকের বাড়ি কাজ করে নিজের মানে পেট চালান, তিনি কিন্তু খালি হাতে আসেননি, তিনি আবার ওনার ছেলের জন্য একটা দোকান থেকে একটা কেক নিয়ে এসেছে। এবং এই কেকটা দেখে না মমিতাদির এত খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে মানে আনন্দও হচ্ছে এবং তার সাথে খুব দুঃখও লাগে। এবং সেই দিন মমিতাদি বুঝতে পারে যে ওনার ওই মাসি মধ্যে একটা অদ্ভুত মায়া মমতা লুকিয়ে রয়েছে। মানে ওনার ছেলেকে যেভাবে আদর করে ওই কেকটা দিয়েছিল, ওনার ছেলে কিন্তু খুব ছোট নয়, ওই 13 বছর 13-14 এরকম বয়স হবে, তো দিয়েছে। দেওয়ার পরে না মানে উনি বুঝতে পারছে যে ওনার চোখ দুটো পুরো ছলছল করছে। এবার তখন আশেপাশে অনেক লোকজন রয়েছে, তো ওনার খুব মানে ভালোও লাগে, আবার একদিক থেকে মমিতাদির মনটা খুব খারাপও হয়ে যায় যে কি এমন মানুষটার জীবনে ঘটেছে যে যার জন্য এইরকম একটা অবস্থা। যাই হোক, তো উনি ওনাকে আর কি খাবার দাবার দেওয়া হয় এবং উনি সমস্ত লোকজন চলে যাওয়ার পরে ঘরে টুকটাক ঘর পরিষ্কার করা সমস্ত কিছু করে কিন্তু উনি বাড়ি যান। এবং তখন অনেকটা রাত হয়ে গেছে, তো তখন মমিতাদি ওনার হাজবেন্ডকে বলে যে তুমি একটু ওনাকে ড্রপ করে দাও, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো এখন হয়তো উনি কিছু ঠিকঠাক মতো যানবাহনও পাবেন কি পাবেন না। তো মমিতাদির হাজবেন্ড ওনাকে ড্রপ করে দেয়। এবার যখন যেখানে আর কি ওনাকে ড্রপ করে সেই জায়গাটায় হচ্ছে মানে ওই ঘিঞ্জি মতো কিছু বাড়ি রয়েছে, এবং ওইখানে উনি এবং আরও 3জন ভদ্রমহিলা, উনি আগেই বলেছিলেন যে আমি ওইখানে থাকি, তো এনারা 4জনে মিলে একটা ঘর ভাড়া করে থাকে। তো কারোরই খুব বেশি টাকা পড়ে না, সবাই মিলে আর কি একসাথে টাকা দিয়ে ওই ঘরে থাকে। তো মমিতাদির হাজবেন্ড ওনাকে পৌঁছে দিয়ে এসছে। কিন্তু ওই দিন থেকেই মমিতাদির মনে একটা অদ্ভুত জিনিস কিন্তু মনের মধ্যে মানে আসে যে মানে একটা মানুষ, সে এত গরিব হয়ে সে একটা কোনো উপহার তার ছেলের জন্য নিয়ে এসেছে, সেটা খুবই ভালো বিষয়, মানে সেটা সত্যি তার একটা বড় মনের পরিচয়। কিন্তু বিষয় হচ্ছে যে যেভাবে উনি কেকটা ওনার ছেলেকে দিচ্ছিল, ওনার চোখ যেভাবে ছলছল করছিল, সেটা দেখে কিন্তু মমিতাদির মনে হয় যে কিছু একটা ব্যাপার আছে। এবার
একবার মৌমিতাদি ইনডাইরেক্টলি জিজ্ঞেস করার চেষ্টা করেছিল, কিন্তু উনি কোনো উত্তর দেয়নি, মানে কথার প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছে। তো মৌমিতাদি ভাবলো যে না, আমি কালকে সরাসরি একবার জিজ্ঞেস করব, বললে বলবে, না বললে না বলবে, ঠিক আছে, কিন্তু একবার আমি জিজ্ঞেস করব। এবার যাই হোক, পরের দিন কাজে এসেছে। উনি এসে মানে যে কাজগুলো ওনাকে বলা হতো সেগুলো তো উনি করতেনই, প্লাস যে কাজগুলো ওনাকে বলা হতো না সেই কাজগুলোও কিন্তু উনি সুন্দরভাবে করে দিতেন। তো এগুলো দেখে তো মৌমিতাদির মাসিকে ভীষণ পছন্দ। যাই হোক, তো মৌমিতাদি সেদিন আর জিজ্ঞেস করার সুযোগ পায়নি। পরের দিন খুব একটু কাজ কম ছিল, মানে উনি আর কি চা বানিয়েছিল আর চায়ের সাথে একটু খাবার কিছু একটা করে দিয়েছে। তো মৌমিতাদিও হাতে চা নিয়ে বলছে যে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো মাসি। বলছে হ্যাঁ বলো না। তো তখন বলছে যে আচ্ছা, এই যে তুমি এখানে একা থাকো, আরও তোমার 3জন পরিচিতের সাথে এখানে থাকো, কিন্তু তোমার বাড়ি তুমি বলেছিলে মুর্শিদাবাদে। আচ্ছা তুমি বলো তো, তুমি কি মানে কত ছোট বয়স থেকে কাজ করছো? তুমি কি বিয়ে থা কিছু করোনি? তো এগুলো জিজ্ঞেস করেছে, এবং উনি না এক মুহূর্তের জন্য পুরো স্টপ হয়ে গেছে। মানে ওই যে চা খাচ্ছিলেন মুড়ির সাথে কিছু একটা পকোড়া জাতীয় কিছু দিয়ে, তো উনি পুরো চুপ হয়ে গেছে। এবং সেটা দেখে তো মৌমিতাদি বুঝতে পারছে যে কিছু একটা ব্যাপার আছে, নাহলে এরকম করে হঠাৎ করে চুপ করে যেত না। এরপরে মৌমিতাদি দেখছে যে ওনার চোখ থেকে না 2 ফোঁটা জল পড়লো। এবার মৌমিতাদি তো মানে খুব ঘাবড়ে গেছে যে কি হলো রে বাবা, আমি তো একটা সাধারণ কথাই জিজ্ঞেস করেছি, তার মানে কি কিছু ব্যাপার আছে? তখন মৌমিতাদি বলছে ঠিক আছে ঠিক আছে, তোমার যদি মানে কোনো অসুবিধা থাকে তোমাকে বলতে হবে না, আমি তোমাকে জাস্ট এমনিই জিজ্ঞেস করেছি। তো তখন বলছে না না বৌদি, এমনি জিজ্ঞেস করার বিষয় নয়, আপনি জিজ্ঞেস করতেই পারেন, আমি আপনার এখানে কাজ করছি আপনার বাড়িতে, আপনি তো আমার সম্পর্কে জানতেই পারেন। তখন উনি বলছে আসলে কি জানেন তো বৌদি, আমি আমার জীবনের ওই সময়টা না মনে করতে চাই না। তখন বলছে কি হয়েছিল, তুমি যদি বলতে চাও বলতে পারো। তখন উনি বলছেন সে অনেক কথা। বলছে বলো না, আজকে না হয় তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বাকি কাজ কালকে করো, তুমি বলো। তো তখন উনি বলছে যে মুর্শিদাবাদে অত্যন্ত গরিব পরিবারে ওই ভদ্রমহিলার জন্ম, এবং জন্মের পরে ওনার আগে 4টে দাদা ছিল, 4টে ছেলে, এই মেয়ে, ঘরে অভাব রয়েছে। এবং যেহেতু ছেলেরা ছোট থেকেই একটু বড় হওয়ার পর থেকে আর কি ছেলেদেরকে বিভিন্ন জায়গায় কাজ করতে, মাঠে ঘাটে কাজ করতে পাঠিয়ে দিত, তো এই মেয়েকে নিয়ে কিন্তু পরিবারে কেউ খুশি ছিল না। মানে সবাই ভাবতো যে এই মেয়েটা আবার কেন হলো, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় দিতে হবে। এবং যে দাদাগুলো ছিল সেই দাদারাও ছোটবেলা থেকে দেখেছে যে বোনকে অবহেলা করা হয়, বোনকে বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবে অতটা গ্রাহ্য করা হয় না, বাড়িতে সবাই খাওয়ার পরে যেটুকু যা খাবার বেঁচে থাকে সেটুকু মেয়েটাকে দেয়া হয়। তো ওদেরও ছোট থেকে একটা এরকম মেন্টালিটি তৈরি হয়ে যায় ওনার দাদাদেরও, যে এই মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে সরাতে হবে। আচ্ছা এখানে প্রসঙ্গত বলে রাখি, ওই মাসি যেটা বলেছিল ওনাদের কিন্তু নিজেদের বাড়ি ছিল, মানে খুব গরিব হলেও অর্থাভাব থাকলেও ওনাদের ভিটে মাটিটুকু কিন্তু নিজের ছিল। যাই হোক, তো এই চক্করে ওনার যখন প্রায় ওই 14-15 বছর বয়স, সেই সময় একজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবং যার সাথে বিয়ে দেওয়া হয় সে ওনার যদি তখন 15 বছর বয়স থাকে, বিয়ে যার সাথে দেওয়া হয়েছিল তার 30 বছরটা বয়স ছিল, মানে 15 বছরের ডিফারেন্স, প্রায় ডবল। এবার যাই হোক, বাড়ি থেকে বিয়ে দিয়েছে, আর কোনো কথা বলার উপায় নেই, কিচ্ছু বলা যাবে না। তো উনি বিয়ে করে উনি সেখানেই সংসার করা শুরু করলেন। এবার প্রথম কিছুদিন কিন্তু উনি যখন সংসার করা শুরু করলেন, প্রথম কিছুদিন সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল, অসুবিধে বিশেষ ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন ওনার মানে বিয়ে প্রায় 1.5-2 বছর হয়ে গেল, তো সেই সময় ওনার একটা ছেলে হলো। এবার এই যে ছেলে হলো, এই ছেলে হওয়ার পর থেকেই মানে ব্যাপারটা যেটা হলো যে ওনার ছেলে যখন হয়েছিল, ওনার ছেলের না হাতের আঙুল, 2টো আঙুল, মানে ছেলে একদম সুস্থ স্বাভাবিক, কিন্তু হাতের 2টো আঙুল একটু ব্যাকা ব্যাকা ছিল, জাস্ট 2টো আঙুল। এবার ওই ছেলের 2টো আঙুল কেন ব্যাকা, এটা নিয়ে ওনাকে শ্বশুরবাড়ির লোকেরা প্রশ্ন করতে শুরু করে। এবার তখন ওনার বয়সও কম, উনি নিজেও জানেন না যে কেন ওনার সন্তানের 2টো এরকম আঙুল সামান্য একটু ব্যাকা হয়েছে। এবার ডাক্তারের কাছে, তখন মানে এটা আজ থেকে অনেক বছর আগেকার কথা, বুঝতেই পারছেন। এবং যখন ওই মাসি বলে যে যখন ওই মাসি প্রেগনেন্ট ছিলেন, ওনাকে কিন্তু ঠিকমতো খুব ভালো ভালো যে খেতে দেওয়া হতো, কি করা উচিত কি করা উচিত না সেগুলো যে বলা হতো, বা ফ্রিকোয়েন্ট যে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো, এসব কিন্তু কিছুই না। আর ওনার ছেলে কিন্তু একদম সুস্থ স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করে, কোনো সমস্যা ছিল না, এক্সেপ্ট ওই 2টো আঙুল ব্যাকা।
এবার এইটা নিয়ে কিন্তু সংসারটা অশান্তি শুরু হলো। অশান্তি এমন পর্যায়ে চলে গেল যে ওনাকে এবারে একদম বাড়িতে তিষ্ঠতে দিচ্ছে না। তো উনি, ওই মাসি তখন তার বাপের বাড়িতে যোগাযোগ করে। ভাবুন, বাপের বাড়িতে তখন ওনার 4 দাদা রয়েছে, বাড়ির লোকজন রয়েছে। কিন্তু অদ্ভুত বিষয়, মানে এই মাসি যখন তার বাড়িতে, বাপের বাড়িতে এই কথাগুলো জানায়, তারা কিন্তু কোনো রকমভাবে বিষয়টায় কর্ণপাত করতে চায় না এবং ওনাকে কিন্তু বাপের বাড়িতে আসার জন্য অ্যালাউ করে না। ওনাকে বলে দেওয়া হয় যে তোমাকে ওখানেই থাকতে হবে, ওইভাবেই থাকতে হবে। এবার মাসি তো খুব বিপদে পড়ে গেলেন। উনি এবার এখানে এভাবে কিভাবে থাকবে, কি করবে, কি না করবে, কিছু বুঝতে পারছে না। যাই হোক, তো অত্যাচারের মাত্রা ওখানে আস্তে আস্তে বাড়তে লাগলো এবং ওনার স্বামী অদ্ভুত রকমভাবে, মানে এই বউ রয়েছে, সেই বউ থাকা সত্ত্বেও, সেই বউ ঘরে রয়েছে, তার ছেলে রয়েছে, সেই থাকা সত্ত্বেও উনি আর একটা বিয়ে করে নিয়ে এলেন এবং মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামে কিন্তু ওনার বিয়ে হয়েছিল। এবার সেই গ্রামে মানে এরকম কোনো লোকজন ছিল না যারা এই বিষয়টা জেনে প্রতিবাদ করবে। মানে শ্বশুরবাড়ির লোক তো প্রতিবাদ করছেই না, ইভেন আশেপাশে যে লোকজন ছিল তারাও কিন্তু কেউ প্রতিবাদ করলো না। প্রথমে বিয়ে করেছিল শুনেছিল, তো ওনার সাথে তো ওনার স্বামীর সেরকম কথাবার্তাই হতো না, মানে উনি এত ভয় পেতেন, ভীষণই অত্যাচার করতো তারপর থেকে। তো কিছুদিন সেই বউকে বাইরে রাখার পরে সেই বউকে আবার বাড়িতে নিয়ে এলো। এবার বাড়িতে যখন নিয়ে এলো তখন কিন্তু মানে বিষয়টা একদম সহ্যের ওনার বাইরে চলে যেতে লাগলো আস্তে আস্তে। সেই বউকে নিয়ে ওনার স্বামী থাকতো এবং খুবই অত্যাচার করতো ওনার উপরে। পুরো বাড়ির লোক ওনাকে নিয়ে ঘরের সমস্ত কাজ করাতো, তার সাথে খেতে দিত না। এবং বাড়ির লোক আবার কিছু, মানে এভাবেও যখন দেখছে যে বউ কিছুতেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, তখন ওরা ভাবলো যে এ তো কিছুতেই যাচ্ছে না, মানে এই বউকে অ্যাকচুয়ালি তাড়ানোর চেষ্টা করছিল। এবার ওনার যাওয়ার জায়গা নেই, বাপের বাড়িতে কোনো ঠাঁই নেই ওনার। এর মধ্যে আবার মানে ওনারও মা বাবা মারা গেলেন। এবার তখন পুরো 4 দাদা, এবার দাদারা তো তারা একদমই মানে ওনাকে অ্যালাউ করবেই না। আর উনি একা এলে তো হবে না, উনি ওনার ছেলেকে নিয়ে আসবে। তো কি করবে কিছু বুঝতে পারছে না। এবার এদিকে শ্বশুরবাড়ির লোকজন একে তাড়াতে একেবারে উদ্যত হয়ে গেছে। উদ্যত তো তাড়াতেও পারছে না। এবার কি হলো, পরে পুরো বাড়ির কাজ করাচ্ছে, ঠিকমতো খেতে দিচ্ছে না। এবার ভাবলো যে ঠিক আছে, এবার তাহলে অন্য কিছু করতে হবে। মানে এতটাই মানে বাজে ছিল ওনার শ্বশুরবাড়ির লোকজন যে ওনাকে একদিন প্রচণ্ড মারধর করে, খেতে দেয় না এবং ওনার যে 2-4টে শাড়ি ছিল সেই জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দিয়ে ওনাকে, মানে ওনার নামে প্রচুর উল্টোপাল্টা অপবাদ দেওয়া হয়, ওনার চরিত্র নিয়ে ওনাকে অপবাদ দেওয়া হয়। এবং শুধু চরিত্র নিয়ে ওনাকে অপবাদ দেওয়া হয়েছিল তা নয়, ওনাকে ডাইনি থেকে শুরু করে অনেক উল্টোপাল্টা কথা যেগুলোর কোনো বেস নেই। এবং ওই বাচ্চাটার যে দুটো হাতের আঙুল একটু একটু ব্যাকা হয়ে গেছিলো সেটার জন্য ওনাকে দায়ী করা হয়। এই সমস্ত কিছু করে মিথ্যে মিথ্যে কথা রটিয়ে যে এই মহিলা তার নিজের ছেলের ক্ষতি করতে চায়, এই সমস্ত উল্টো পাল্টা গ্রামের মধ্যে রটিয়ে দেয় এবং ওনাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, একদম দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এবং শুধু ওনাকে, ওরা ছেলেকে কিন্তু নয়, ছেলেকে ওরা আটকে রেখে দেয়। এবার তখন ওনার বয়সও বেশি না। তো এই অবস্থায় উনি যখন দেখছে যে ওনাকে, মানে ওনার সম্পর্কে তখন পাড়ার মধ্যে এমন রটিয়ে দিয়েছে, আর গ্রাম বাংলার জায়গা, আজ থেকে অনেক বছর আগেকার কথা, তো তখন না মানুষ এগুলো খুব বিশ্বাসও করে নিত। এবার এমন কথা বলেছে যে গ্রামের লোকেরাও মানে ওনাকে, মানে রাতটুকুও যে তার কারোর ঘরে গিয়ে কাটাবে, কারোর মানে দালানে গিয়ে বসবে, সেটাও পারছে না। আর না খেয়ে অত্যাচার করে করে না, মানে ওনার পুরো কঙ্কালসার চেহারা হয়ে গেছিল। মানে ওনাকে দেখলেই কীরকম একটা মানে ভয় ভয় লাগার মতো ব্যাপার আর কি। না খেতে পেলে মানুষ যা হয় কঙ্কালসার চেহারা হয়ে যাবেই। ফলে ওনাকে দেখে না মানে মাঝে মধ্যে আশেপাশের লোকেরা, মানে বাচ্চারাও ভয় পেয়ে যেত। কিন্তু অ্যাকচুয়ালি যে মানুষটার সাথে কী কী ঘটেছে সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টাই করতো না। এবার এরকম করতে করতে ওনার ওখানে এক পরিচিত দিদি ছিল, সে অন্যদিকে থাকতো। তো সেই পরিচিত দিদি, মানে সেও আর কি, তিনি আর কি উইডো। তো সেই বিধবা দিদির কাছে উনি যান এবং উনি কি সমস্ত কথা বলে। তো ওই দিদি বলে যে দেখ, আমি তোকে তো সারা জীবন খাওয়াতে পারবো না, তোকে কিন্তু কাজ করতে হবে। তো তুই কাজ কর, এবং সেটা কিন্তু ওই ওনার যে গ্রামে বিয়ে হয়েছিল তার থেকে 2 গ্রাম পরে। উনি বলেন যে দেখ, আমি তো তোকে এভাবে রাখতে পারবো না, আমি তোকে কটা দিন আমি তোকে অবশ্যই মানে তুই একটু মানে খাওয়া দাওয়া কর, একটু বিশ্রাম নে,
কিন্তু সারা জীবন কিন্তু আমি তোর দায়িত্ব নিতে পারবো না, তোর কিন্তু কাজ করতে হবে। তো দিদি ওই মাসি বলে যে হ্যাঁ আমি তো কাজ করতে চাই। তো তখন উনি বলেন যে শুধু আমি আমার বাচ্চাটাকে ফেরত পেতে চাই, আমাকে আমার বাচ্চাটাকে দিয়ে দিক, আমি আমি ঠিক করে নেব। তো তখন ওই দিদি বলে যে তুই তো নিজেই খেতে পাস না, তোর নিজের মাথার উপরে কোনো চাল নেই, তুই বাচ্চাটাকে নিয়ে কি করবি, আর এখন বাচ্চাটা অনেক ছোট, ওকে তো তুই যেভাবে সেভাবে রাখতেও পারবি না। এবং ওই যে দিদি ছিল সেই দিদি নিজেই একটা মানে ভাঙা জায়গায়, মানে ভাঙা বাড়িতে একটা ভাড়া থাকতো। মানে অ্যাকচুয়ালি সেটা বাড়িও ছিল না, উনি যেটা বলেছিল যে মানে ওদের আগে এক গরু থাকতো, তো সেই গরুর গোয়ালে একটা ফাঁকা হয়েছিল, তো সেই দিদি ওখানে থাকতেন। এবং এই মাসি গিয়ে ওনার কাছে উঠেছিল। তো উনিও ভাবলেন যে সত্যি তো আমি আজকে বাচ্চাটাকে যে নিয়ে আসবো, অ্যাটলিস্ট ওখানে ওরা আমাকে না হয় তাড়িয়ে দিয়েছে, তো আর বাচ্চাটাকে খেয়াল রাখবে, তাকে খাওয়াবে পড়াবে, আমি তো সেসবও করতে পারবো না। তো তখন ওই দিদির কাছে উনি 2-3 দিন থাকে এবং তারপরে উনি বিভিন্ন জায়গায় মানে বড় ওখানকার আর কি একটু বড়লোক বাড়ি যেগুলো ছিল সেখানে কাজ করা শুরু করে। এবার কাজকর্ম করে ওনার হাতে যখন 2টো পয়সা এসেছে, তো তখন উনি একদিন ওনার শ্বশুরবাড়িতে যায়। এবং শ্বশুরবাড়িতে গিয়ে যখন উনি বাচ্চাকে চায়, তো তারা সম্পূর্ণ বাচ্চা দিতে অস্বীকার করে এবং মানে লোকজনকে বলে যে ওকে, ও এমনিই বাজে, ও বাচ্চাকে দিলেও বাচ্চার ক্ষতি করে দেবে, আর ও নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো একে আর বাড়িতে রাখার কোনো দরকার নেই, আর একে আমরা বাড়িতে তুলবও না এবং এই বাচ্চাও ওকে দেবো না। এই করে উনি 2 বছর মানে প্রচুরবার ওনার ছেলেকে নেওয়ার জন্য উনি গেছেন, কিন্তু এমন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে উনি মানে ওনার পক্ষে আর সম্ভবপরই হয়নি যে বাচ্চাকে উনি ফেরত পাবে। তো উনি অনেক কিছু করেছে, অনেক লোকের হাতে পায়ে ধরেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এবার আস্তে আস্তে ওখানে উনি ওই 5-6 বছর উনি ওখানে মানে ওরকমভাবে অত্যাচার করেছে ওনাকে অনেকবার, মানে উনি শ্বশুরবাড়িতে গেছে ছেলেকে নিয়ে আসার জন্য, ওনাকে মারধর করেছে, ওনার নামে অনেক উল্টোপাল্টা অপবাদ দিয়েছে। তো আস্তে আস্তে ছেলেও বড় হয়েছে, উনি ছেলেকে দেখেছেন, কিন্তু ছেলেকে যে নিয়ে আসবেন বা কাছে নিয়ে যে আদর করবে সেইটা কিন্তু উনি করতে পারেনি। যাই হোক, তো এরপরে একদিন উনি যখন যান শ্বশুরবাড়িতে ছেলের সাথে দেখা করার জন্য, তো উনি সেখানে গিয়ে শুনলেন যে ওনার শ্বশুরবাড়ির লোকজন ওই পুরো ভিটে মাটি বিক্রি করে অন্য কোথায় চলে গেছে। এবং উনি যখন আশেপাশের লোককে জিজ্ঞেস করে যে ওরা কোথায় গেছে, হয়তো তারা জানতো হয়তো জানতো না, উনি কিন্তু কোনো ইনফরমেশন পাননি এবং যাকেই জিজ্ঞেস করেছে সেই বলেছে আমি জানি না। এবার হয়তো জানে হয়তো জানে না, কিন্তু ওনাকে কেউ বলেনি। এরপরে উনি বহু চেষ্টা করেন কিন্তু কিছুতেই কিছু হয় না, এবং সেই সময় উনি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েন এই শোকে, এই মানে দুঃখে। এবং সেই সময় কিন্তু ওই যে বলেছিলাম যে বয়স্ক যে ডাক্তার, তো সেই ডাক্তার দম্পতি মানে সেই ডাক্তারই ওনার চিকিৎসা করেছিল এবং তারপরে ওনারা আর কি ইউপিতে চলে আসে এবং ওনাকে বলে যে তুমি কাজকর্ম করবে, আমাদের সাথে থাকো। এবং ওনাকে নাকি ওই ডাক্তারবাবু বলেছিলেন যে দেখো এখন আগে তোমাকে নিজের জায়গাটাকে একটু শক্ত করতে হবে, তারপরে তুমি লড়াই করবে, দেখবে তুমি একদিন ঠিক তোমার ছেলেকে ফেরত পেয়ে যাবে। তো যাই হোক, তো তারপরে ওই যে দিদি ছিল, যে দিদির ভরসায় ওইখানে উনি থাকতেন, সেই দিদিও একদিন মারা গেল। এবার তখন এই মাসির কাছে মানে কোনো ছাদ নেই, থাকার জন্য কোনো ছাদ নেই। আর ওনার নামে এমন উল্টোপাল্টা কথা, ওনার চরিত্র নিয়ে, ওনার মানে সমস্ত কিছু নিয়ে এত উল্টোপাল্টা কথা গ্রামকে গ্রাম রটিয়ে দিয়েছিল যে ওনাকে একা ওনার মানে উনি যদি উদয়াস্ত পরিশ্রম করে কোনো বাড়ি ভাড়া দিতে উনি সক্ষমও হন, উনি কিন্তু সেটা নিতে পারেননি। তার কারণ হচ্ছে ওনাকে কেউ বাড়ি ভাড়া দেবেই না। তো সেই সময় ওই ডাক্তারবাবু ওনাকে খুব দয়া করে বলে যে তুমি যদি কাজকর্ম করো তা তুমি আমার সাথে আমাদের বাড়িতে থাকতে পারো। তো উনি ওখানেই কাজকর্ম করা শুরু করলেন এবং তার কিছু দিনের মধ্যেই ইউপি থেকে উনি ওখানে মানে ওখান থেকে আর কি মুর্শিদাবাদে উনি ইউপিতে ট্রান্সফার হয়ে গেলেন, মানে উনি ট্রান্সফার এবং তার সাথে সাথে ডাক্তারবাবুও চলে যায়। এবং উনি আগে থেকে জানতেন যে মানে শুনেছিলেন যে ওনাদেরই গ্রামে 2-3 জন আর কি তারা ওখানে ওখানে কাজ করে। যাই হোক, তো ওই ডাক্তারবাবুর বাড়িতে উনি থাকতেন এবং সমস্ত কাজকর্ম করতেন, কিন্তু ওনাদেরও বয়স হয়েছিল। তো সেই সময় ওনাদের একটু শরীর টরীর খারাপ হয় এবং ডাক্তারবাবুর যে ছেলে যিনি মুম্বাইয়ে সেটেল, তো সে তখন তার বাবা মাকে মুম্বাই নিয়ে যেতে চায়। ইন দ্য মিন টাইম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উনি জায়গাটা চিনে গেছিলেন এবং ওনাদেরই গ্রামের পরিচিত আর কি 3 জনের সাথে ওনার আলাপ হয়। তার মধ্যে একজন হচ্ছে মা মেয়ে আর একজন একটু প্রৌঢ় একজন ভদ্রমহিলা, তারাও ওখানকার কোনো একটা কাপড়ের দোকানে কাজ করে। যাই হোক, তো ওনাকে যখন বলে যে ঠিক আছে তাহলে তুমি আমাদের সাথে মুম্বাইতে চলো,
তো উনি তখন আর যেতে চান না, বলে যে না আমি এখানেই থাকবো। তো ওখানটায় উনি ওই বাকি যে 3জন মহিলা কাজ করতে, তো তাদের সাথে উনি ওই ঘরে শিফট করে যায়। এবং ততদিনে ওনার ওই ডাক্তারবাবুর কাছে উনি ভালোই টাকা পয়সা পেতেন, ওখানে কোনো খরচাপাতি ছিল, ডাক্তারবাবুই সমস্ত খরচা ওনার বহন করতেন। তো পুরো টাকাটাই ওনার জমে যেত। তো সেই জন্য উনি ভাবলেন যে না আমি আর ওনার সাথে যাব না, আমি এইখানেই থেকে যাই, যে পরিচিত লোকজনও আছে। আর উনি ভাবলেন যে না আমাকে, মানে উনি আর কি চাইছিলেন যে যেভাবেই হোক উনি ওনার ছেলেকে খুঁজে বার করবে, মানে ছেলের সাথে ওনার আলাপ করবে, উনি ছেলেকে কাছে পাবেন, এটাই আর কি ওনার মনের মেন আর কি উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু উনি আরও মুম্বাই যাননি। এরপরে এই মৌমিতাদির বাড়ির কাজটা উনি যোগ দেন। এবার এই কথাগুলো যখন শুনে মৌমিতাদি, ওনার না ভীষণ খারাপ লাগে। উনি মনে মনে ভাবেন যে আমাদের সন্তান আমাদের সাথে থাকে, পাশে থাকে, তাতেও একটু লেট করলে, বাড়ি ফিরতে একটু দেরি হলে আমরা কত চিন্তা করি। আর এই মানুষটা উদয়াস্ত পরিশ্রম করে, শুধুমাত্র মনে মনে এইটা ভেবে রেখেছে যে আরও কিছু টাকা পয়সা জমলে উনি আইনি সাহায্য নেবে, উকিল ধরবে, উনি ওনার ছেলেকে কাছে পাবে। এটা কি অদ্ভুত বিষয়। এবং উনি আজ সেই ডেট অবধি উনি জানেন না যে ওনার শ্বশুর বাড়ির লোকজন ছেলেকে নিয়ে কোথায় চলে গেছে। মানে উনি অনেককে জিজ্ঞেস করেছে, অনেকের সাথে অনেক রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং উনি কিন্তু কোনো, মানে কোনো ইনফরমেশান পাননি। শুধু উনি ওই লাস্ট ওনার ছেলের যখন 6-6.5 বছর বয়স, তখন উনি শেষবারের মতো ওনার ছেলেকে দেখেছিলেন। তারপর থেকে উনি আর কিন্তু দেখেন উনি, মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে। এবং এগুলো শুনে না মৌমিতাদি নিজে কেঁদে ফেলেছেন। এবং ওই মাসি, তিনি বাঙালি মাসি, তিনি বলছেন যে বিশ্বাস করো, আজকে যদি আমাকে কেউ 1000টা লোকের মাঝখানে যদি আমার ছেলে বসে থাকে না, আমি, ও তো এখন বড় হয়ে গেছে অনেকটাই, মানে লাস্ট আমি ওকে 6.5 বছরের বেশি, মাঝখানে বেশ কটা বছর কেটে গেছে, মানে প্রায় আরও, মানে 8 বছর মতো কেটে গেছে। তো এই 7-8 বছর পরে বলছে যে আমি যদি আমার ছেলেকে 1000টা কেন, লাখ লোকের মধ্যেও যদি কেউ দাঁড় করিয়ে দেয় না, আমি কিন্তু আমার ছেলেকে চিনতে পারবো। কিন্তু আমি এখনও সেইটাই আছি। উনি একজনের সাথে কথা বলেছে, তো সে নাকি বলেছে যে আপনাকে আইনি পথে লড়তে হবে এবং তার জন্য কিন্তু টাকা পয়সা দরকার, তো উনি সেই জন্যই টাকা পয়সা জমাচ্ছে। এবার এগুলো শুনে না মৌমিতাদির ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে ওনার। তো মৌমিতাদি বললে যে তুমি আমাকে ক্ষমা করে দিও গো, আমি তোমাকে এভাবে জিজ্ঞেস করে তোমার দুঃখটাকে অনেক বাড়িয়ে দিলাম বলো। তখন উনি বলছেন না, তুমি কিছু বাড়াওনি বৌদি, আমি আসলে পুরনো কথাগুলো মনে করতে চাই না, শুধু মনে মনে একটা জিনিসই আমি চিন্তা করি যে একদিন আমার সাথে আমার ছেলের ঠিক দেখা হবে, আমি ঠিক আমার ছেলেকে খুঁজে পাবো, যতই কেউ আমাকে কোনো তথ্য না দিক, আমি ঠিক একদিন খুঁজে পাবো। যাই হোক, তো মৌমিতাদি ভীষণ খারাপ লাগে। এবং মৌমিতাদি তখন মনে করে যে না, এই মানুষটা, মানে ওনার বাড়িতে কাজ করে একজন কাজের মাসি, শুধুমাত্র এইটাই ওনার পরিচয় নয়, উনি একজন খুব বড় মনের মানুষ। এটা ওনার কাছে সব থেকে বেশি মৌমিতাদির কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং তারপর থেকে যেটা মৌমিতাদি ইমেলে লিখেছেন যে উনি না, মানে কোনো কাজের কথা সরাসরি আর ওই মাসিকে বলতে পারতো না, মানে উনি নিজের মতো নিজে কাজ করে চলে যেত, সমস্ত কাজটাই ভালো করে করতো। আর যেটা খুব বড় ব্যাপার, যে মৌমিতাদি যখনই ঠাকুরকে প্রণাম করতেন বা যখনই উনি কোনো মন্দিরে যেতেন, প্রার্থনা করতেন, তখন না মৌমিতাদির মনের ভিতর থেকে, মানে হয় না যে একদম দিল সে দুয়া বলে একটা হিন্দিতে কথা আছে, তো সেই মনের ভিতর থেকে ওনার একটা প্রার্থনা বেরিয়ে আসতো যে কিছু হোক না হোক এই মাসি যেন তার ছেলেকে ফিরে পায় খুব তাড়াতাড়ি, কারণ উনি খুব কষ্ট পায় মনে মনে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কোনো কিছু কেনাকাটি কিচ্ছু করে না, শুধুমাত্র পয়সা জমাচ্ছে যে একটা সময় উনি যাবেন, গিয়ে উনি ওনার, মানে আইনিভাবে ছেলেকে যাতে ফিরে পেতে চায় সেই জন্য একটা ভালো উকিল ধরবেন, তার জন্য তো একটা খরচাপাতি হবে। তো ওই মাসি মৌমিতাদিকে বলেছিল যে আর 1 বছর আমি কাজ করি, তার আমার কাছে বেশ অনেক টাকা জমে যাবে, আমি তখন যাব। যাই হোক, তো এর মধ্যে যেটা হলো, মৌমিতাদির পায়ে ব্যথা আবার খুব বেড়ে গেল, মানে ওই বাতের ব্যথা সেটার আর কি খুব বেড়ে যায়। এবং সেই সময়টায় আর কি ওনার ছেলে মেয়ে স্কুলে আর কি একটা বেশ ছুটি মতো পড়ে যায়, এবং ওনার হাজব্যান্ডেরও কিন্তু কাজে বেশ চাপটা কম থাকে। তো তখন ওনার হাজব্যান্ড বলল যে তোমার তো পায়ে ব্যথাটা বেড়েছে, তাহলে এই সময়টা ফাঁকা আছে, তোমার তো খুব যাওয়ার ইচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ফ্ল্যাটেও যাওয়া হয় না, বড় মায়ের মন্দিরে যাওয়া হয় না, তো চলো আমরা একটা প্ল্যান করি।
তো মমিতাদি বলছে যে আমি যে যাব, আমার তো মানে আমি তো সেভাবে কাজকর্ম করতে পারবো, কারণ ওনাদের ফ্ল্যাটে যেতে হবে, ফ্ল্যাট বহুদিন বন্ধ। তো তখন মমিতাদি মাথাটা বুদ্ধি এলো। উনি তখন ওই আহ, ওনাদের যে মাসি, সেই মাসিকে বলল যে মাসি, আমরা এরকম ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি, আমাদের ওখানে ফ্ল্যাট আছে, তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। তো আমার তো ব্যথাটা বেড়েছে, তুমি কি একটু যাবে? তাহলে একটু খুব সুবিধা হয়, আমার ছেলে মেয়েদেরও সুবিধা হয়, তুমি একটুখানি ফ্ল্যাটটাও পরিষ্কার টরিষ্কার করে দিতে পারবে। তো ওই মাসি বলছে হ্যাঁ যাবো, কেন যাব না। তো তখন ওনারা তৎকালে টিকিট কাটে এবং খুব অদ্ভুতভাবে পাঁচটা টিকিট কিন্তু ওনারা আহ, পেয়ে যায়। মানে পুরোটাই তৎকালে পায় তা নয়, কিন্তু কোনোভাবে রিজার্ভেশন ওনারা পেয়ে যায়। এবার সত্যি কথা বলতে কি, মৌমিতাদি সেইবারও ভেবেছিল যে এবার হয়তো সব কিছু ঠিকঠাক আছে, কারোর কোনো কাজকর্ম নেই, ঠিক আছে, কিন্তু এবার আমরা টিকিট পাবো না। কিন্তু অদ্ভুতভাবে ওনারা কিন্তু টিকিটটা পেয়ে যায়। এবং যেটা উনি লিখেছেন যে যাওয়ার আগের দিন অবধিও মৌমিতাদি বিশ্বাস করতে পারছিল যে সত্যি সত্যি ওনারা এবার যাচ্ছেন। এবার প্রথমে ওনাদের গন্তব্য ছিল ওনাদের মানে কোনো আত্মীয়র বাড়িতে থাকবে, তারপরের দিন ওই ফ্ল্যাট ট্যাট পরিষ্কার হবে এবং তারপরে ওনারা আস্তে আস্তে ওখানটা থাকবে, ঘোরাফেরা করবে এবং ফিরে আসা 2-3 দিন আগে ওনারা বড় মায়ের মন্দিরে যাবে, সেরকম একটা প্ল্যান করে। এবং এই সমস্ত প্ল্যান মাফিকই কিন্তু ওনারা ওখান থেকে, মানে ইউপি থেকে এই ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবার এই মাসি এতটাই ভালো ছিল, উনি কিন্তু সমস্ত এই জিনিসপত্র বয়ে ট্রেনে উঠানো নামানো সমস্ত কাজ কিন্তু এই মাসি নিজে একা হাতে করেন। এইবারে মৌমিতাদিরা তো চলে এলেন ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে এসে ওনাদের ফ্ল্যাটের অনেক কাজকর্ম ওই মাসি করে হেল্প করলেন। এবং অদ্ভুত বিষয় যে মৌমিতাদি এবং ওনার হাজবেন্ড ভাবলেন যে ঠিক আছে, লাস্ট 2-3 দিনের অপেক্ষায় রাখবো না, তো মাঝখানেই একটা দিন ওনারা বড় মায়ের মন্দির দর্শন করতে যাবে। এবং এখানে আমি বলে রাখি, মৌমিতাদি যেটা শেয়ার করেছেন যে উনি প্রত্যেক দিন বড় মায়ের কাছে প্রার্থনা করতেন মনে মনে এবং মায়ের কাছে খুব যাওয়ার কথা বলতেন। এবার যেদিন ওনারা মোটামুটি ঠিক করেন, তখন ওনাদের হাতে 7-8 দিন আরও সময় আছে যে ওনারা ওয়েস্ট বেঙ্গলে থাকবেন। তো মৌমিতাদি, ওনার হাজবেন্ড, ওনার ছেলে মেয়ে, ওই মাসি সবাই মিলে যাবে। তো একটা গাড়ি ঠিক করা হলো। মানে মায়ের লীলা কীরকম ভাবুন, মানে যতক্ষণ না মা টানছেন বা যতক্ষণ আপনার সেই সময় আসছে, সঠিক সময়, তার আগে কিন্তু আমার মনে হয় না পৃথিবীতে কোনো কাজ হয়, সমস্ত ঠিকঠাক। হঠাৎ করেই ওনাদের আত্মীয়ের মধ্যে একজনের খুব শরীর খারাপ হয়ে গেল এবং তিনি আর কি বললেন যে মৌমিতাদি যখন এসছে তো তাকে একবার দেখতে চায় এবং তিনি হসপিটালাইজড। এবার তো মৌমিতাদি ভাবলো যে না, এটা তো ঠিক না, উনি যখন আমাকে দেখতে চেয়েছেন তাহলে আমি মায়ের মন্দিরে তো নিশ্চয়ই যাব, এখনও অনেকগুলো দিন হাতে আছে, তো আমি ওনার সাথেই দেখা করি। তো সেই আত্মীয়ের সাথে দেখা করতে উনি হসপিটালে গেলেন। ভালো কথা, সেদিন তো ওনাদের যাওয়া হলো না। এবার মৌমিতাদি তো মনে মনে ভাবছে যে ঠিক আছে, আমার হাতে 7-8 দিন সময় আছে, আমি তো না মানে মায়ের মন্দিরে আমি যাবই যাব, মানে ওনার মন থেকে বহু ইচ্ছে যে উনি মায়ের মন্দিরে দেখা করবেন। এবং এরপরে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো না, সেই ঘটনাটা মানে হয়তো ভগবানের পক্ষেই সম্ভব এইভাবে কোনো মানুষের জীবনের একটা মানে পথ লেখা, হয়তো মানে পুরোটাই ভগবানের হাতে। এবং ভগবানের লীলা বা আশীর্বাদ না থাকলে হয়তো এগুলো হয় না। এবং আপনারা শুনুন, আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে বিষয়টা কতটা গভীর। বাধা পড়ল, হলো না। এবার ওনাদের হাতে 3 দিনের সময়। এবার 3 দিন যখন হাতে সময়, তো তখন আবার ওই গাড়ি ঠিক করা হলো এবং মানে সবার সব কিছু ঠিকঠাক রয়েছে। ওনারা সকাল সকাল নৈহাটির বড় মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। এবার ওই মাসি কিন্তু আগের দিন রাত অবধিও একদম সুস্থ সবল ছিল, ওনার কোনো সমস্যা ছিল না। হঠাৎ করেই ওই মাসি যেদিন ওনারা বেরোবেন, মানে সেদিন উনি আর কি বেশ সকাল সকাল উঠেছেন, কিন্তু ওনাকে দেখে বোঝা যাচ্ছে ওনার শরীর একদম ভালো নেই। তো ওই মাসি সকালবেলা উঠে মৌমিতাদিকে বলে যে আমার শরীরটা আজকে একদম ভালো নেই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওই মাসিও কিন্তু নৈহাটির বড় মায়ের নাম অনেক শুনেছিল এবং ওনারও খুব যাওয়ার ইচ্ছে। তো উনিও বলতেন যে হ্যাঁ আমিও শুনেছি, কিন্তু মায়ের কাছে আমারও কোনো দিন যাওয়া হয়নি, কিন্তু আমার খুব ইচ্ছে মায়ের কাছে যাওয়ার। এবার বিষয়টা যেটা হয়
মৌমিতাদিদের সমস্ত কিছু ঠিক রয়েছে, গাড়ি ঠিক, সকাল সকাল ওনারা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আছে, মালা কিনে এনেছেন আগের দিন মাকে পুজো দেবে বলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু মাসির শরীর খারাপ। এবার না মৌমিতাদি মানে যেটা লিখেছেন ইমেলে, যে উনি প্রচণ্ড একটা মানসিক দোটানায় পড়ে গেলেন। ওনার একদিকে মনে হচ্ছে যে যে মানুষটা মানে কোথাও যেতে চায় না, যার বেশ কিছু অসুবিধে আছে, সেও মায়ের মন্দিরে যেতে চায়, হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে পড়েছে, তো তাকে ছেড়ে আমি আমার পরিবার নিয়ে মায়ের মন্দিরে যাব কি যাব না। এবার হাতে তখন আর 3টে দিন মাত্র সময়, এই 3 দিন পরে ওনাদের ফিরে যাওয়া। এবার মৌমিতাদির ক্ষেত্রে যেটা হলো, উনি কিছুতেই ডিসাইড করতে পারছেন না যে উনি কি করবেন। এবার ওনার হাজবেন্ড বলছে যে দেখো, তুমি ওনার জন্য ভাবছো সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। আর তুমি কবে থেকে, আজকে 1 বছর থেকে তুমি বলে যাচ্ছ যে তুমি মায়ের মন্দিরে যাবে, মায়ের মন্দিরে যাবে, কিন্তু কোনোভাবে আমাদের যাওয়া হয়ে উঠছিল না। এর আগেও আমরা দুবার ট্রেনের টিকিট আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে। তো তুমি যদি এমাতাবস্থায় যদি টিকিট মানে আমরা পেয়েছি, এসেছি, এখন যদি আমরা না যাই তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। এবার সব কিছুই মমিতাদি বুঝতে পারছে, এবং মানে মাকে না মনে মনে উনি খুব ডাকছেন মমিতাদি, যে মা আমি কি করব, আমি কি যাব কি যাব না, এই মানুষটাকে ফেলে কি আমার যাওয়াটা ঠিক হবে কি হবে না, কারণ আমার পায়ের অসুবিধে, সেসব বলে মানে সেটার জন্যই আমি ওনাকে নিয়ে এসেছি, ওনাকেও আমি বলে এনেছিলাম যে তোমাকে মায়ের মন্দিরে নিয়ে যাব, কিন্তু ওনার শরীর খারাপ। এবং ওই মাসি যে তিনি বলছেন যে না না তোমরা চলে যাও, আমার শরীরটা যে সত্যি ভালো নেই, শুধু শুধু আমাদের জন্য তোমরা কেন মন্দির যাবে না, তোমরা যাও, আমি এমনি অভাগা মানুষ, আমাকে হয়তো মা দর্শন দেবেন না, তো তাই হয়তো আমি যেতে পারছি না। এবার এই কথাগুলো শুনে শুনে না মমিতাদির মনটা খুব খারাপ হয়ে যায়। উনি তখন মনে মনে ভাবলেন যে আমি কি করব। এবং দেখবেন আমরা যখন কোনো জিনিস খুব মন থেকে ভগবানের সাথে যখন নিজেকে কানেক্ট করার চেষ্টা করি, খুব মন দিয়ে যখন ভগবানকে আমরা ডাকি, তখন দেখবেন ভগবানেরও কোনো একটা সিগন্যাল বলুন বা তার একটা কোনো ইশারা বলুন আমাদের কাছে কিন্তু চলে আসে। এবং আমরা মাথা দিয়ে সব কিছু চিন্তা করলেও ডিসিশন কিন্তু আমরা মন থেকে নিই। এবং যে ভদ্রমহিলা তিনি এত মাকে ডেকেছেন, মানে প্রায় 1 বছর 1.5 বছর ধরে উনি আসার চেষ্টা করেন, উনি আসতে পারছিলেন না, খুব অদ্ভুতভাবে ওনার মন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং উনি মনে মনে ভাবলেন যেন মা ওনাকে বলছে যে তুই আজকে আসিস না। এবং ওনার হাজবেন্ড খুব সারপ্রাইজড হয়ে যান যখন মমিতাদি ওই ড্রাইভারকে ফোন করে বলে যে না আজকে আপনাকে আসতে হবে না, আপনি কালকে আসুন। এবং মাসির শরীর খারাপ শুনে মমিতাদিরা ওনাকে ওষুধ দেয় যাতে উনি মানে বেটার ফিল করেন কালকে। তো ওনার হাজবেন্ড তো খুব অবাক হয়ে যায়, ওনার হাজবেন্ড একটু বিরক্তও হয় যে তুমি এটা কি করলে, তুমি এত আসার চেষ্টা করছো, লাস্ট আমাদের আর 3 দিন রয়েছে, তুমি কালকে আসতে বলছো, কালকে যদি মাসি সুস্থ না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু ওনারা ওখানে অনেক বছর পরে গেছে, তো ওনাদেরও বেশ কিছু কাজকর্ম জমেছিল। এবার লাস্ট দিন সেই কাজকর্মগুলো, লাস্ট 2 দিন ওনারা রেখেছিল সেই কাজগুলোকে সর্ট করবে বলে। এবার সেই কাজগুলোকে ফেলে আবার যাওয়া, যদি আবার সেদিন কোনো কিছু বাধা বিপত্তি আসে তাহলে আর যাওয়াই হবে না, কারণ আগের দিন ওনাদের প্রচুর কাজ, কিছু ব্যাংকের কাজ ছিল, কিছু ওনাদের মিউনিসিপ্যালিটিতে কিছু কাজ ছিল, তো সেই সমস্ত কাজ মানে প্রচুর কাজ নিয়ে এসেছে। তো মমিতাদি ওনার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো তোমাকে 1.5 বছর ধরে তোমাকে বলছি আমি যেতে চাই, মায়ের কাছে যেতে চাই, কিন্তু আমি জানি না কেন আমার মন থেকে মনে হলো, মা বললো যে তুই আজকে আসিস, তুই কাল আয়। ওনার হাজবেন্ড বললেন দেখো তোমার ব্যাপার, তুমি যখন ক্যান্সেল করেছো ঠিক আছে। এবার দেখুন মায়ের লীলা কি, এবং কেন এত পদে পদে বাধা আসছিল। আমরা জানো তো অনেক সময় অনেক বাধা এলে আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়, আমরা ভাবি যে একটা কাজে এত বাধা আসছে, কিন্তু ভগবানের লীলা তো আর আমরা সাধারণ মানুষের আমাদের সাধারণ বুদ্ধিতে কি করে বুঝবো। এবার আপনারা ঘটনাটা শেষটুকু শুনলে বুঝতে পারবেন যে কেন ওনাদের এত বাধা আসছিল। পরের দিন মাসি সুস্থ, গাড়ির জন্য ওয়েট করছে। তো গাড়ি যে সময় আর কি ওনাদের বাড়িতে আসার কথা মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক তার 10 মিনিট আগে ওই গাড়ির ড্রাইভার ফোন করে। মমিতাদি ফোন তুলেছেন। এবার ওই ড্রাইভার বলছে যে ম্যাডাম কিছু মনে করবেন না, আমি কালকে তো পুরো ফাঁকা ছিলাম, আপনি তো কালকে ক্যান্সেল করেছিলেন, আমার আজকে একটা খুব এমার্জেন্সি কাজ এসে গেছে, আমার মানে ওনার আর কি কোনো আত্মীয় স্বজনে কিছু একটা এমার্জেন্সি হয়েছে,
তো ওনাকে গাড়ি নিয়ে এক্ষুনি বেরোতে হচ্ছে। উনি বলছে যে আমি মানে আমার কাছে এই সময়টুকু নেই যে আমি আপনাকে অন্য গাড়ি করে দেবো, তো আমি একটা ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি, আপনি কথা বলে নিন, যদি সে ফাঁকা থাকে তাহলে সে আপনাকে নিয়ে যাবে এবং আপনার সাথে আপনি আমাকে যে টাকাটা দিতেন ওকেও তাই টাকাই দেবেন। আর মমিতাদি বলছে ঠিক আছে আপনি তাড়াতাড়ি দিন, আমরা বেরোবো, সব রেডি হয়ে আছি। এবার ওই ড্রাইভার তো ফোন নাম্বার দিয়ে দিয়েছে এবং সেই ড্রাইভারকে যখন ফোন করা হলো সেই ড্রাইভার বলল যে আমি তো আজকে একটা ট্যুর নিয়ে বেরিয়ে গেছি, আপনি যদি আমাকে কালকে বলতেন আমি ব্যবস্থা করতাম। এবার বুঝতে পারলো যে আজকে ওনারা গাড়ি পাবে না। এবার হাতে আর ওই ওই দিনটাই সময়, কারণ কাল মানে যেদিন আর কি ওনারা মানে বেরোবে তার আগের দিন প্রচুর কাজ, সেদিন সম্ভব নয় যাওয়া। তো মৌমিতাদি ওনার হাজব্যান্ড এবং ছেলে মেয়েদেরকে বললেন যে গাড়ি আজকে কিন্তু পাওয়া যাবে না। এবার তখন ওনার হাজব্যান্ড বললেন যে দেখো তোমার তো যাওয়ার খুব ইচ্ছে, আর ঠিক আছে গাড়ি করে না হয় নাই যাই, আমরা যেভাবে হোক ট্রেনে বাসে করে আমরা চলে যাব। তো সেই মতো ওনারা বাসে করে প্রথমে কোন একটা স্টেশনে যান এবং সেখান থেকে নৈহাটি যাওয়ার ওনারা ট্রেন ধরেন। এবার নৈহাটি যাওয়ার যখন ওনারা ট্রেন ধরেছেন, নৈহাটি স্টেশনে নামেন নির্দিষ্ট ট্রেনে। এবার ট্রেনে নামার পরে ওনারা ওখান থেকে একটা টোটো নেয় এবং খুব অদ্ভুতভাবে দেখুন মানে পদে পদে কীরকম বাধা, মানে মৌমিতাদির তো খুব আনন্দ হচ্ছে যে উনি মায়ের মন্দিরে যাবে, খুব এক্সাইটেড। শুধু টোটোটা যাওয়ার পরে ওনাদের টোটোর ইউনিয়নের কিছু একটা মিটিং বা কিছু একটা ছিল, তো একটা লোক এসে টোটোটাকে থামিয়ে দেয় এবং বলে যে 1 ঘন্টার জন্য এখন টোটো চলবে না, কিছু একটা ওদের নিজস্ব একটা ব্যাপার আছে। তো টোটোওয়ালাটা বললো যে দেখুন আমি সামনে এসেই গেছি, আপনি এইটুকু রাস্তা হেঁটে যান। এবার ওই যে মাসি ছিল সেই মাসি না অতটা জোরে হাঁটতে পারতেন না, তো মাসি বলল যে তোমরা একটু আগে আগে যাও, আমি তোমাদের পিছন পিছন আসছি। এবার মমিতাদি ওনার হাজবেন্ড ওনার ছেলেমেয়েরা সবাই একটু আগে আগে হাঁটছে, মানে মোটামুটি মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছে। এবার ওনারা ওখান থেকে ডালি কিনে মায়ের মন্দিরে গেছে, খুব ভক্তি ভরে মাকে দর্শন করেছে, পুজো দিয়েছেন, সব কিছু হয়ে গেছে। এবার ওই মাসি কিন্তু ওনাদের থেকে খুব বেশি ডিস্টেন্সে ছিলেন না, মানে পিছনে ঘুরে বারবার ওনাকে দেখা যাচ্ছিল। এবার ঘটনা যেটা হলো, মায়ের মন্দিরে গেছে, মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, সব হয়ে গেছে, কিন্তু মাসিকে আর দেখা যাচ্ছে না। আচ্ছা, ওনাদের পুজো দেয়া সমস্ত কিছু করে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যেদিন ওনারা গিয়েছিলেন কোনো একটা কারণে সেদিন কিন্তু ওখানে অত ভিড় ছিল না মন্দিরে। এবার মমিতাদি ভাবছে মানুষটা গেল কোথায়, মানে এইটুকু জায়গার মধ্যে হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, দেখেছে কোন দিকে মায়ের মন্দির, মানে কোথায় গেল। এবার ওই মাসির কাছে একটা ছোট ফোন ছিল, ফিচার ফোন, এমনি স্মার্টফোন না এমনি ফোন। তো মাসিকে ফোন করেছে, মাসি ফোন তুলছে না। এবার ওনাদের তো খুব মানে পুজো দিয়ে খুব আনন্দ পেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মাসিকে ফোনে পাওয়া যাচ্ছে না, মাসি কোথাও দেখাও যাচ্ছে না। তো ওনার হাজব্যান্ড বললো যে দেখো উনি তো মন্দিরের উদ্দেশ্যে, ওনারও খুব ইচ্ছে ছিল মায়ের মন্দিরে আসার, তো আমরা এখানে একটু ওয়েট করি, আমাদের তো কোনো তাড়া নেই, আমরা এখানে ওয়েট করি, নিশ্চয়ই মাসি আসবে। এবার ওনারা ওখানে ওয়েট করছে। এবার দূর থেকে দেখছে যে মাসি কাঁদতে কাঁদতে আসছে এবং মাসির সাথে একটা ছেলে রয়েছে। ওনারা তো কিছু বুঝতে পারছে না, ভেবেছে হয়তো যে কিছু দুর্ঘটনা ঘটলো বা কিছু কি প্রবলেম হলো, কিছু মানে অনেক সময় হয় না যে টাকা পয়সার ব্যাগ হারিয়ে যায়, ফোন হারিয়ে যায়, এরকম ঘটনাও তো ঘটে। এবার মাসিকে ওরকম করে আসতে দেখে না ওনারা দুজনেই খুব অবাক হয়ে গেছে। তো বলছে যে সামনে চলে গেছে, গিয়ে বলছে মাসি তোমার কি হয়েছে, মানে মাসি পুরো হাউ হাউ করে কাঁদছে, মানে মন্দির থেকে একটু দূরে মানে হাউ হাউ করে কাঁদছে। এরা কিছু বুঝতে পারছেন, মাসি কোনো কথাই বলতে পারছে না। আর অন্য যে একটি ছেলে ওনার সাথে আছে, সেই ছেলেটা কি করেছে ওনাকে পুরো মানে কাঁধের দিকে ধরে আছে, ওনাকে মানে সাপোর্ট দিচ্ছে, আর ছেলেটারও মুখটা পুরো কাঁদো কাঁদো। ছেলেটা তো কিছুই বলছে না, আর মাসি কিচ্ছু কথা বলতে পারছে না, শুধু কাঁদছে শুধু কাঁদছে, আর জয় বড়মা এরকম করে বলছে। তো এরা তো খুব ভয় পেয়ে গেছে। অনেকক্ষণ এরকম যখন চললো তারপরে বলছে মাসি তুমি চুপ করে থেকো না, বলো কি হয়েছে। তখন উনি বলছে মানে উনি হাত জোর করে বড় মায়ের মন্দিরের দিকে মানে তাকিয়ে প্রণাম করছে আর বলছে যে বৌদি, মানে ওনার হাত ফাত রীতিমতো কাঁপছে, বলছে বৌদি এই এই যে এই যে দেখো আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি, এই হচ্ছে আমার ছেলে। এবং যে মুহূর্তেই কথাটা বলেছে না সেই মুহূর্তে ওনারা পুরো শকড হয়ে গেছে,
যে এখানে ছেলে কি করে এলো, মানে ওনার বর ছেলেকে নিয়ে যে কোথায় চলে গেছিল সেই মুর্শিদাবাদের গ্রাম থেকে। উনি বহু খোঁজ করেছে, কোনোদিন কোনো খোঁজ খবর কেউ ওনাকে দিতে পারেনি বা হয়তো ইচ্ছাকৃত দেয়নি। তখন না ওনারা ভাবছে যে কাকে নিজের ছেলে বলছে। এনারা একটু অবাক হয়ে গেছে এবং প্রথমে এরা বিশ্বাসই করেনি। তারপরে মাসি যখন একটুখানি ধাতস্থ হয়েছে তখন মানে মাসিকে এনারা জিজ্ঞেস করছে তুমি কাকে কি ছেলে বলছো। তখন মাসি যে ঘটনাটা বলল সেটা মানে ভীষণ রকমভাবে অবাক করা। মানে এটা হয়তো শুনলে কোনো ফিল্মি কাহিনী মনে হতে পারে, বাট এটা কিন্তু ওনার নিজের জীবনে ঘটেছে। বিষয়টা হলো যে ওই যে উনি পিছন পিছনে হেঁটে আসছিলেন, উনি হঠাৎ করেই রাস্তার সামনে একটি লোককে দেখতে পায় এবং লোকটিকে দেখার পরে উনি একটু যখন ভালো করে দেখে তখন উনি বুঝতে পারেন যে ওই লোকটি আর কেউ নয়, মানে প্রচণ্ড শীর্ণকায় এবং লোকটার চোখে না একটা মানে কালো টাইপের চশমা পরা। এবং উনি দেখেই বুঝতে পারে এটা হচ্ছে ওনার স্বামী, যে স্বামী ওনাকে ছেড়ে মানে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল। উনি ওনার সাথে মানে বিয়ে করার পরেও অন্য একজনকে বিয়ে করেছিল, সেই স্বামী। এবং সেটা দেখে না উনি একটা মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে যান। এরপরে একটা দোকান থেকে উনি একটি ছেলেকে দেখেন এবং সেই ছেলেটার সাথে কিন্তু উনি ওনার স্বামীকে প্রথমে দেখেননি। ওই যে ছেলেটা দোকান থেকে মোড় ঘুরছিল সেটা দেখেই উনি বুঝতে পারেন, মানে বলে না যে মায়ের মন মায়ের চোখ, উনি বুঝতে পারেন যে এটা আমারই ছেলে। এবং ওই রাস্তার এপার ওপারে উনি গাড়ি ঘোড়া না দেখে উনি ওখান থেকে দৌড় মেরে রাস্তাটাকে পার হন এবং চারিদিকে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে গেছে, মানে একটু হলে ওনার গায়ে লেগে যেত। এবং উনি গিয়ে তাকে জড়িয়ে ধরেছে এবং সে তো প্রথমে বুঝতে পারেনি। এরপরে সেখানে তো উনি কান্নাকাটি করেন এবং তারপরে উনি যখন মানে ছেলেকে অনেক কথা, ছেলে তো অতটা বুঝতে পারছে না। তো তারপরে দেখে যে ওই যে ওনার স্বামী, মানে তিনি নাকি ওই ছেলেটাই আর কি বলে যে সে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, সে চোখে একদমই দেখতে পায় না। তো ওরা ওই দিকেরই কোথাও একটা থাকে এবং যখন বেরোয় কোনো কাজে ছেলেই নিয়ে বেরোয়। এবং তারপরে তো ছেলেকে নিজের পরিচয় দিয়েছে, মানে উনি দেখেই বুঝতে পেরেছে এটা আমার ছেলে। মানে উনি যেটা বাড়িতে বলতো যে আমি মানে লাখ লোকের মাঝখানে যদি আমার ছেলে এখন দাঁড়িয়ে থাকে আমি ওকে চিনতে পারবো, সত্যিকারই সেটাই হয়েছে। এবং তারপরে উনি কাঁদতে কাঁদতে মানে ছেলেকে জড়িয়ে ধরেন, মানে যা হয় আর কি, এই ইমোশন তো আর মুখে বলে বোঝানো সম্ভব নয়। তো যেটা উনি জানতে পারেন যে ওনার স্বামী, ওরা প্রথমে বর্ধমানের কোথাও একটা গেছিল এবং সেখানে কোনো একটা ভাবে ওদের সাথে কোনো একটা প্রতারণা হয় এবং সমস্ত টাকা পয়সা বাড়িঘর সমস্ত কিছু চলে যায়। এবং তারপর উনি মানে ওনার বর আর কি খুব অসুস্থ হয়ে পড়ে। ওনার যে দ্বিতীয় স্ত্রী ছিল সে স্ত্রীও ওনাকে মানে কিছু একটা সমস্যা হয় এবং অনেক বছর ঘর করার পরে মানে প্রচণ্ড অর্থাভাব দেখা যায় এবং সে কোথাও একটা চলে যায়, সে বাপের বাড়ি চলে যায় বা কোথাও একটা যায়। এবং ওনার সেই শাশুড়ি, এই বর আর এই ছেলে, এই তিনজনেই থাকে এবং চিকিৎসার অভাবে কিছু শরীর খারাপ হয় এবং তার জন্য উনি সম্পূর্ণ রকমভাবে অন্ধ হয়ে যান। এবং এই ছেলেটি এখন নাকি একটা গ্রিলের ফ্যাক্টরিতে কাজ করে এবং সেভাবেই মানে ছেলেটার রোজগারই মোটামুটি সংসার কিছুটা হলেও চলছে। তো উনি ওনার ছেলেকে দেখতে পেয়ে সে মানে এমন কান্নাকাটি, মানে সেটা অন্য রকমের ফিলিংস বুঝতেই পারছেন। এবং ভাবুন একটা জিনিস যে এই যে মানে মৌমিতা দিদা বারবার বাধা পাচ্ছিল, মানে এটাই যদি আগের দিন ওনারা আসতো বা এর আগের যে অন্যান্য মাসে ওনাদের আসার প্ল্যান হয়েছিল সেগুলো যদি ওনারা করতো তাহলে কিন্তু এই মাসির সাথে কিন্তু হয়তো তার ছেলের দেখাটা হতোই না। এই দিন এই মুহূর্ত ছিল বলেই কিন্তু, বা ওনারা যদি গাড়ি করেও আসতেন ভাবুন, তাহলে কিন্তু ওনারা গাড়ি থেকে আসতো, গাড়ি করে নামতো, মন্দিরে পুজো দিত, আবার চলে যেত, তাহলে রাস্তা দিয়ে এভাবে হাঁটাটা হতো না। আর যদি এই রাস্তা দিয়ে হাঁটা না হতো তাহলে কিন্তু ওনার সাথে ওনার ছেলের দেখাই হতো না, উনি ওনার ছেলেকে খুঁজেই পেতেন না। তো তারপরে তো মানে উনি উনি আর কি ওই মাসি বলে যে আমার একটু সময় লাগবে। তো মাসি সেইবার আর ওনাদের সাথে ফেরে না, কিন্তু মাসি সমস্ত টিকিটের বন্দোবস্ত করে দেয় এবং মাসি বলে যে আমি আমার ছেলেকে নিয়ে ফিরবো। তো তারপরে বেশ কিছু ঝামেলা অশান্তি হয়, ওনার যে স্বামী ছিল তারা ছাড়তে চায় না ছেলেটাকে, কারণ ছেলেটা তখন আর্ন করতো। তো তারপরে বেশ কিছু ঝামেলা অশান্তি হয় কিন্তু সেটা খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে না। এবং দিন 15 পরে মানে এই মৌমিতাদির হাজবেন্ডই আর একটা টিকিট করে দেয়। তো উনি এবং ওনার ছেলে দুজনে মিলে কিন্তু ওখান থেকে ইউপি
চলে আসে একদম পাকাপাকিভাবে। এবং ভাবুন মায়ের কি লীলা, ওখানে তারপর ওনারা পুজো দিয়েছিলেন, ওই মাসিও পুজো দেন, এবং মায়ের আশীর্বাদে কিভাবে একজন দুঃখী মা তার ছেলেকে কিভাবে ফিরে পেল ভাবুন। এবং সময়, মানুষের জীবনে সময়ের যে কি গুরুত্ব, মানে এক একটা মুহূর্তে এক একটা যে ঘটনা ঘটে সেটা কিন্তু ভগবানই ঠিক করে দেন যে কখন কোন ঘটনাটা কিভাবে কার জীবনে আসবে, এবং প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু সুনির্দিষ্ট কারণ থাকে। আমরা হয়তো আমাদের সেই স্বল্প বুদ্ধি দিয়ে সেটা বুঝতে পারি না। আর মায়ের যে কি অপার লীলা, তার যে কি অপার ভালোবাসা, তার যে কি অপূর্ব সৃষ্টি, সেটা কিন্তু আমরা কি বলবো, সাধারণ চোখে দেখলে হয়তো মনে হতে পারে যে ঠিক আছে মা হয়তো সবাইকে কৃপা করেন, কিন্তু কিভাবে কাকে কখন কৃপা করবেন সেটা কিন্তু মা ছাড়া সত্যি কেউ জানে না। তো এখনও কিন্তু যেটা উনি জানিয়েছেন, ওই মাসি কাজ করে এবং ওনার ছেলে কিন্তু এখন ভালো একটা জায়গায় ওখানে কাজকর্ম করছে, এবং এনাদেরই মমিতা দিদিরই তৎপরতায় ওনার ছেলে কিন্তু ওখানে থেকেই আর কি মাধ্যমিক পরীক্ষার দেওয়ার পরে সেভাবে আর ওর কিছু হয়নি, কিন্তু তারপরে ওকে কিছু পড়াশুনো করায় এবং ও কিন্তু এখন একটা জায়গায়, ছোটোখাটো একটা জায়গায় সবে কাজে ঢুকেছে, তারপরে কোর্স করানো হয়েছে, মোটামুটি এখন মা ছেলেতে ভালো আছে। আর ওই মাসি আজও বলে যে তোমাদের জন্যই এটা সম্ভবপর হলো, নাহলে আমার হয়তো হতো না। আর মমিতাদি নিজে ভাবেন যে হয়তো এই জিনিসটা ওনার হাত দিয়ে হবে বলেই হয়তো এতদিন থেকে উনি প্ল্যান করেও আসতে পারেননি। ওনারও খুব ভালো লাগে যে এতবার একটা ঘটনা যে ঘটতে পেরেছে, এটার জন্য সত্যি সম্পূর্ণ কৃতিত্ব মায়ের। মা যদি না চাইতেন তাহলে হয়তো সত্যিই হতো না। তো এটাই ছিল আজকের ঘটনা, কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ঘটনাগুলো একটু প্লিজ সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।